নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকে আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব আবার এসে গেছি আমাদের স্টুডিও সেটআপ থেকে আমাদের ৩ প্রধানের নতুন এপিসোড নিয়ে। আজ আমরা ৩ প্রধান নিয়ে কথা বলবো না, কারণ মোহামেডান এবং মোহনবাগানের খেলা বাকি। যে টিম পরপর ম্যাচ খেলে চলেছে এই মুহূর্তে, ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু একটা রিসার্জেন্ট ইস্টবেঙ্গল সাইড। অস্কার ব্রুজনের নেতৃত্বে, অস্কার ব্রুজনের কোচিংয়ে ইস্টবেঙ্গল পরপর দুটো ম্যাচ জেতার পর ওড়িশা এফসির সাথে ঘরের মাঠে ভেবেছিল যে একটা হ্যাটট্রিক করবে, কিন্তু সেই ম্যাচে কিন্তু আনফর্চুনেটলি ফর ইস্টবেঙ্গল ২-১ গোলে ম্যাচটা হেরে যায়। ম্যাচের স্কোর লাইন একদিকে, কিন্তু ম্যাচে কয়েকটা পরপর ইম্পর্টেন্ট টকিং পয়েন্ট আছে। আজকের ভিডিওতে আমরা মেনলি ম্যাচের টকিং পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। আমার ডিটেলড ম্যাচ রিপোর্ট আমাদের ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন। যদি ম্যাচের শুরু থেকে আমি একটু ক্রোনোলজিক্যালি যাই, ম্যাচের শুরুটাই কিন্তু ভীষণ একটা খারাপ শুরু ইস্টবেঙ্গলের জন্য, শুধু এই ম্যাচের নয়, গোটা সিজনের জন্য। এটা সিজনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে ইস্ট বেঙ্গলের, কারণ অস্কার ব্রুজন ফিরে এসে প্রধানত মাদি তালালকে মাঝ মাঠের দায়িত্ব দিয়ে উনি কিন্তু ৪-৫-১ একটা ফরমেশনে খেলছেন, যেটা আমরা এফসি চ্যালেঞ্জ লিগের সময়ের থেকেই দেখছি, যে মাঝ মাঠে যে ম্যানের অভাব, মাঝ মাঠে যে কম্বিনেশনের অভাব আমরা দেখতে পাচ্ছিলাম কোয়াড্রাটের টাইমে, সেটাকে ট্যাকেল করার জন্য প্রধানত, যেখানে মাদি তালাল একদম কেন্দ্রবিন্দুতে। ৫ মিনিটে, ম্যাচের ৫ থেকে ৬ মিনিটের মাথায় মাদি তালাল একটা হাঁটুতে চোট পান, হাঁটু না গোড়ালি সেই নিয়ে তখন একটা ধোঁয়াশা ছিল, কিন্তু উনি একটা চেষ্টা করেন, ফাইনালি ১২ মিনিটে উনাকে তুলে নিতে হয়। তারপরে আমরা জানতে পেরেছি যে অন্তত জানুয়ারি পর্যন্ত উনি আউট। পরবর্তীকালে আবার এমআরআই করা হবে, এরকমও পসিবিলিটি আছে যে গোটা সিজন উনি আউট হতে পারেন। এটা কিন্তু বিশাল বড় একটা ধাক্কা, সমস্ত ইস্টবেঙ্গল ফ্যান এবং সমস্ত ফুটবল ফ্যান এটা এগ্রি করবে। মারি তালালের জায়গায় কে, তখনই কিন্তু মনে হচ্ছিল এই ম্যাচ কি তাহলে এখনই হাতের বাইরে বেরিয়ে গেল, কিন্তু সেটা হয়নি। ফার্স্ট হাফে একটা দুর্দান্ত পারফরমেন্স ইস্টবেঙ্গলের তরফ থেকে, ইনস্পাইট অফ মাদি তালাল বেরিয়ে যাওয়া। সেটা তখন মাদি তালালের জায়গায় নন্দা কুমার আসে, আমরা দেখি যে মহেশকে মাঝে নিয়ে আসা হয়, এবং মহেশ, নন্দা কুমার, এদিকে ক্লেটন সিলভা, ডিমিট্রাস ডিয়ামান্টাকস অলরেডি নেই, সাউল ক্রেসপো নেই, মাদি তালালও বেরিয়ে গেলেন, ৩টে বিদেশি এই মুহূর্তে নেই। সেই জায়গায় ক্লেটন কিন্তু ধরা হচ্ছিল ক্লেটনের সময় শেষ। ক্লেটন যথেষ্ট একটা স্পিরিটেড পারফরমেন্স দিয়েছেন, গোল উনি পাননি, কিন্তু উনার পাস থেকে, উনার থ্রু থেকে, উনার পজিশনিং থেকে অনেকগুলো অ্যাটাক তৈরি হয়। কিন্তু ফার্স্ট হাফে বলতে হবে একটা এন্ড টু এন্ড খেলা হয়েছে। ওড়িশা এফসিও কিন্তু দারুণ কিছু সুযোগ পেয়ে যায়। ফর এক্সাম্পল, ওড়িশা এফসির জেরির একটা হেড পোস্টে লাগে, তারপর ইসাক রাল্টের একটা শট পোস্টে লাগে, হুগো বুমো ভীষণ ভালো পারফরমেন্স। জাহু ফার্স্ট হাফে অতটা নিজেকে ইম্পোজ করতে পারেননি, কিন্তু বুমো কিন্তু পুরো মাঝমাঠ কন্ট্রোল করছিলেন এবং নানা রকম চান্স তৈরি করছিলেন। খেলা ভালোই চলছিল, কিন্তু ফার্স্ট হাফের শুরুতে একটা ধাক্কা, শেষে আরেকটা ধাক্কা। ইস্ট বেঙ্গল সিজনের ৫ম রেড কার্ড। ১১ ম্যাচের মধ্যে যদি কোনো টিম ১০ ম্যাচের মধ্যে ৫টা ম্যাচে ৯ জন বা ১০ জনে ডাউন হয়ে যায়, সেই টিমের জন্য অবশ্যই একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়। এই ম্যাচেও আমরা ফার্স্ট হাফের শেষে দেখলাম জিকসন সিং শুরুতে ৬ মিনিটের মাথায় একটা ইয়েলো কার্ড খেয়েছিলেন, আবার ৪২-৪৩ মিনিটের মাথায় উনি সেকেন্ড ইয়েলো কার্ড খেয়ে রেড কার্ড পান, এবং এই ইয়েলো কার্ড নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন তোলা যেতেই পারে, কারণ রেফারিং কনসিস্টেন্সি আমরা জানি রেফারিং এর একটা প্রধান কথা, এখানে ইনকনসিস্টেন্ট ডিসিশন মেকিং আমরা দেখতে পেয়েছি। কারণ এটা কিন্তু ইয়েলো কার্ডের ট্যাকেলও নয়, শুধু হাতটা লাগে, তাতে কোনোই চালানো হয়নি, এরকম একটা ফার্স্ট হাফের শেষে, ফার্স্ট হাফেই ১০ জনে নামিয়ে দেওয়া। সুতরাং রেফারিং নিয়ে আমরা বারবার আইএসএল এ কথা বলেছি, আবারও রেফারিং সত্যি বলতে যে একটা টান টান উত্তেজনাময় খেলা, সেটাকে অনেকটা ম্যারম্যারে করে দিল। কারণ সেকেন্ড হাফে অবশ্যই আমরা ভেবেছিলাম ইস্ট বেঙ্গল পুরোপুরি ডিফেন্সিভ একটা মোডে চলে যাবে। হাফ টাইমে আমরা একটা চেঞ্জ দেখতে পাই, নিশু কুমারকে নিয়ে আসা হয় পিভি বিষ্ণুকে তুলে। বিষ্ণু কিন্তু খুব ভালো খেলছিলেন, কিন্তু অবশ্যই একটা কোনো রিয়াকশন তো থাকবে কোচের তরফ থেকে, সেটাই ছিল। নিশু কুমার মাঝ মাঠে আসেন, কিন্তু তাতে খুব একটা খেলার কিন্তু গতিবিধির পার্থক্য হয়নি, কারণ সেকেন্ড হাফের শুরু থেকে ইস্টবেঙ্গল আবার দারুণভাবে অ্যাটাক করতে শুরু করে, এবং বাঁদিকে মাহেশ, নন্দা কুমার, ক্লেটন সিলভা, এদের ৩ জনের মধ্যে একটা সুন্দর সুন্দর কম্বিনেশন তৈরি হয়, এবং একটা কর্নার থেকে, এখানে অমরিন্দর সিং এর কিছুটা দোষ, গোলকিপিং এরার, উনি একটা বল স্পিল করেন, সেই লুজ বলে প্রথমে হিজাজি মাহের একটা শট নেন, এবং সেই শটের রিবাউন্ড থেকে একদম ওপেন গোলে ফিনিশ করে ফার্স্ট গোলটা এখান থেকে পেয়ে যায়। কিন্তু তার ঠিক ১ মিনিটের মাথায়, ৫৫ মিনিটে,
খুব অদ্ভুত একটা গোল, লুজ গোল যেটাকে বলা চলে। আবারও জেরি বলটা পেয়ে যান, কিন্তু জেরি ক্রস করতে গিয়ে একটা মিসকিউড শট যেটা লুপ করে গিল, প্রভসুকন গিল হয়তো এই গোলটা কনসিড করা ওনার উচিত হয়নি, ওনার আরেকটু অ্যাওয়্যার থাকা উচিত ছিল। উনি অফ গার্ড পড়ে যান, ওনাকে কোনোভাবে উনি রিকভার করতে পারেননি এবং সেখান থেকে গোলটা 1-1 স্কোর লাইনে চলে যায়। এরপর আহমেদ জাহু ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু মাঝ মাঠে ওনার ক্রসিং খুব ভালো, পাসিং খুব ভালো। উনি আস্তে আস্তে নিজেকে ইম্পোজ করতে শুরু করেন জাহুর এফেক্টে প্রধানত। ফার্স্ট হাফের সেকেন্ড হাফের ৮০ মিনিটের মাথায়, ৮০ অথবা ৮১ মিনিটে জাহু প্রথমে বলটা দেন ডিয়েগো মাউরিসিওকে। মাউরিসিও খুব সহজেই, আনোয়ার আলীরও এখানে দোষ আছে, আনোয়ার আলী নিজের জায়গা থেকে আগের অ্যাটাক ডিফেন্ড করার জন্য ডান দিকে কিছুটা সরে গেছিলেন। রাইট ব্যাক পজিশনে তখন আনোয়ার আলী ছিলেন, আনোয়ার আলীর পাশ দিয়ে ড্রিবল করে বেরিয়ে যান, আনোয়ার আলী কমপ্লিটলি আউট অফ প্লে হয়ে যায় এবং হুগো বুমো মাঝখান দিয়ে একটা রান করে, সেখানে ক্রস থেকে হুগো বুমোর ক্লিনিক্যাল ফিনিশ, সেখানে গিলের কিছু করার ছিল না। এরকম ৮০ মিনিটের মাথায় একেই ১০ ম্যানের ইস্ট বেঙ্গল, সেখানে ২-১ স্কোর লাইন হয়ে যাওয়া, এরপরে কিন্তু আর খুব একটা ম্যাচে কিছু বাকি ছিল না, কারণ এখান থেকে ইস্ট বেঙ্গলের ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল এবং ইস্ট বেঙ্গল ফিরে আসতে পারেনি। এরপর আমরা দেখি ৬ মিনিটের এক্সট্রা টাইম, ডেভিডকে নামানো হয় মাহেশকে তুলে, কিন্তু ডেভিড খুব একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারেন না। ইস্ট বেঙ্গল, মোট কথা টেক অ্যাওয়ে যদি ম্যাচের আমরা দেখতে হয়, ইস্ট বেঙ্গলের ভালো পারফরমেন্স, কারণ অস্কার ব্রুজনের নেতৃত্বে একটা কিন্তু চেঞ্জ ইন অ্যাটিটিউড, চেঞ্জ ইন বিহেভিয়ার টিমের মধ্যে দেখা যাচ্ছে, একটা ফাইটিং স্পিরিট এসছে। টিম ১০ জনে নেমে গিয়ে ৯ জনে নেমে গিয়ে ড্র করছে, ১০ জনে নেমে গিয়ে আগে এগিয়ে যাচ্ছে, এগিয়ে গিয়ে তারপর পরে এসে আবার বাজে গোল খেয়ে ২-১ স্কোর লাইনে হাঁটছে, একেবারেই অপদস্থ হওয়া নয়। সুতরাং এই চেঞ্জ ইন অ্যাটিটিউড ইস্ট বেঙ্গল মেনটেন করতে চাইবে, কিন্তু অস্কার ব্রুজনের কাছে বড় প্রশ্ন যে এই চেঞ্জ ইন অ্যাটিটিউড মেনটেন করার জন্য তার প্রধান প্লেয়ারদের লাগবে। ৩ জন বিদেশি এই মুহূর্তে নেই, ডিয়ামান্টাকস, সাউল ক্রেসপো এবং মাদি তালাল তো বোঝাও যাচ্ছে না। আমরা শুনেছি হেক্টর ইউস্তে এবং ক্লেটন সিলভাকে অফলোড করার চেষ্টা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, হয়তো তাদের জায়গায় কাউকে আনা হবে, এদের জায়গাতেও কোনো রিপ্লেসমেন্ট আসে কিনা, এই সমস্ত দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইস্ট বেঙ্গলের আবার সামনে ম্যাচ আছে, সেই ম্যাচে আমরা মাঠ থেকে লাইভ কভার করব এবং তার অ্যানালিসিস আপনাদের সামনে নিয়ে আসব। এছাড়াও মোহনবাগানের আজ বিকেলেই ম্যাচ আছে, আমরা কভার করতে যাব। মোহনবাগান ম্যাচের শেষে ম্যাচের অ্যানালিসিস নিয়ে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে লাইভ আসব। এই সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনাদের গোল টেবিল ফুটবল পডকাস্ট ফলো করতে হবে। আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে আছে, সেগুলোও ফলো করুন এবং আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।